আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন ইউটিউব চ্যানেল কমার্স টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তাহলে কস্ট শিট কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোনো একটি নির্ধারিত সময়ের জন্য উৎপাদনের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যয় বিবরণী বলা হয়। ব্যয় বিবরণী সাধারণত মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক অথবা অন্য যে কোনো সময়ের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। এবারে জানব ব্যয়ের উপাদানসমূহ। এলিমেন্ট অফ কস্ট। ব্যয়ের উপাদান হলো এলিমেন্ট অফ কস্ট। ব্যয়ের উপাদানকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। একটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা হলো নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টকে আবার দুভাগে ভাগ করা যায়, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। অনুরূপভাবে নন ম্যানুফ্যাকচারিং কস্টকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো মার্কেটিং বা সেলিং কস্ট, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই কস্ট শিট অঙ্ক তৈরি করার সময় প্রাইম কস্ট কীভাবে বের করব তার একটা সংক্ষিপ্ত সূত্র আমি এখানে লিখে দিয়েছি। সূত্রটি হলো ওপেনিং র ম্যাটেরিয়ালস যে টাকা হবে তার সঙ্গে প্লাস করতে হবে পারচেস অফ র ম্যাটেরিয়ালস, তার সঙ্গে প্লাস করতে হবে ফ্রেট ইন, তার সঙ্গে বিয়োগ দিতে হবে এন্ডিং র ম্যাটেরিয়ালস। অর্থাৎ ওপেনিং র ম্যাটেরিয়ালস প্লাস আর এন্ডিং র ম্যাটেরিয়ালস মাইনাস হবে। তারপরে প্লাস ডিরেক্ট লেবার বা ওয়েজেস, প্লাস হলো আদার ডিরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ যে কোনো প্রত্যক্ষ খরচ এখানে যোগ হবে। তাহলে যে ফলাফলটা হবে সেটাই হলো প্রাইম কস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বের করব হলো ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। তাহলে আর সূত্রটা কি তোমরা লক্ষ্য করো, আমি লিখে দিয়েছি। প্রথমে প্রাইম কস্ট যে শুরু হবে, প্রাইম কস্ট কোথায় পাবো? আমরা যে ইতিপূর্বে বের করেছি সেখান থেকে আনতে হবে। যদি প্রদত্ত অঙ্কে দেওয়া থাকে তাহলে সেটাই দিয়ে শুরু করতে হবে। প্রাইম কস্ট প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টের আবার অনেকগুলো নাম আছে, যেমন ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, ডিপ্রিসিয়েশন অন মেশিনারি, কয়েল, গ্যাস অ্যান্ড ওয়াটার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার। মনে রাখতে হবে যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবারটা প্রাইম কস্ট বের করতে যায়, কিন্তু ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার কিন্তু আসে হলো ফ্যাক্টরি কস্ট বের করার জন্য। তারপরে ফ্যাক্টরি ফুয়েল, এছাড়াও অ্যানি আদার ফ্যাক্টরি এক্সপেন্স, অর্থাৎ যে কোনো ফ্যাক্টরি খরচগুলো এখানে অন্তর্ভুক্ত হয়। যে ফলাফল পাবো তার সঙ্গে সেল অফ ক্র্যাপ, অর্থাৎ প্রদত্ত প্রশ্নে পদ্ধতি সেল অফ ক্র্যাপ থাকে, অর্থাৎ ধ্বংসাবশেষ বিক্রয় যদি থাকে তাহলে সেই ফিগারটা বাদ দিতে হয়। বাদ দিয়ে যে টাকাটা আমরা পাবো তার নামটাই হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা টোটাল ফ্যাক্টরি কস্ট অথবা টোটাল ওয়ার্ক কস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বের করব কিভাবে কস্ট অফ গুডস সোল্ডটা করতে হয়। তাহলে লক্ষ্য করো সূত্রটা, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কোথায় পাবো? পূর্বের, তার সঙ্গে প্লাস ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস, লেজ হলো এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস, এটা বাদ দিতে হয়। তাহলে যে ফিগারটা পাবো সেই ফিগারটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আর এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সঙ্গে ওপেনিং ফিনিশ গুড যোগ করে ক্লোজিংটা বাদ দিলে আসে হলো কস্ট অফ গুডস সোল্ড। ইনকাম স্টেটমেন্ট বের করার সংক্ষিপ্ত নিয়ম, সেলস যে টাকা তার সঙ্গে মাইনাস সেলস রিটার্ন, সেলস রিটার্ন বা সেলস ডিসকাউন্ট এগুলো বাদ দেওয়ার পর যে ফলাফলটা হবে সেই ফলাফলের সঙ্গে কস্ট অফ গুডস সোল্ড, পূর্বে যে জেটটা পাওয়া গিয়েছে সে বিক্রিত পণ্য ব্যয়টা বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো হলো গ্রস প্রফিট। শিক্ষার্থী বন্ধুরা, কোনগুলো মার্কেটিং এক্সপেন্স, কোনগুলো অপারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং কোনগুলো নন অপারেটিং এক্সপেন্স এবং কোনগুলো নন অপারেটিং রেভিনিউ বা ইনকাম, সেগুলো একটা চার্ট তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে, তোমরা একটু দেখে নাও। তো প্রশ্নপত্রে প্রোডাকশন ইউনিট দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করতে হয় তার একটা সূত্র এখানে দেখো লেখা রয়েছে। কী সূত্র? প্রথমে লক্ষ্য করো এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ইউনিট কত, প্লাস হলো সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড ইউনিট কত,
লেজ হলো বিগিনিং ইনভেন্টরি ইউনিটস, অর্থাৎ ক্লোজিং ইউনিটস প্লাস সোল্ড ইউনিট মাইনাস ওপেনিং ইউনিটস। তাহলে যে ফলাফলটা হবে তার নাম হলো প্রোডাকশান ইউনিট। যদি অঙ্কে আনসোল্ড ইউনিট উল্লেখ না থাকে বা অবিক্রিত মজুত পণ্যের সংখ্যা, তাহলে আমাদের বের করতে হয়। সূত্রটা কি লক্ষ্য করো, ওয়ার্কিং 2 এ রয়েছে বিগিনিং ইউনিটস প্লাস হলো প্রোডাকশান ইউনিটস মাইনাস হলো সোল্ড ইউনিট, যা হয় তার নামটাই হলো আনসোল্ড ইউনিট। এরপরে আসি হলো সোল্ড ইউনিট কীভাবে বের করতে হয়, ওয়ার্কিং 3 এতে বলা রয়েছে। সূত্রটা তোমরা লক্ষ্য করো বিগিনিং ইউনিটস প্লাস হলো প্রোডাকশান ইউনিটস মাইনাস হলো ক্লোজিং ইউনিটস। তাহলে যে ইউনিটটা বের হবে সেই ইউনিটের নাম হলো সেলস ইউনিট বা সেলস ডিউরিং দ্য পিরিয়ড। আমি প্রশ্নটা তোমাদের পড়ে দিচ্ছি, দেখো কী লেখা রয়েছে। দি বুকস অফ দ্য আনামিকা বাংলাদেশ লিমিটেড engaged in assembling refrigerators show the following information for the 6 month ended December 31st 2006। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই রেফ্রিজারেটরে কী তথ্যগুলো দেওয়া রয়েছে দেখো, লক্ষ্য করো। বামে বলা হচ্ছে ম্যাটেরিয়ালস পারচেস 20,82,500, ইনভেন্টরি জুলাই 1, 2006। কী বলা হচ্ছে এখানে, ম্যাটেরিয়ালস 2,50,000, ফিনিশ গুডস 100 রেফ্রিজারেটরস টাকা আছে 41,150, ডিরেক্ট লেবার টাকা হলো 20,50,000, ফ্যাক্টরি ওভারহেড টাকা হলো 8,70,100, সেলিং এক্সপেন্সেস টাকা হলো 4,28,000, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস টাকা হলো 4,83,000, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সপেন্সেস টাকা হলো 18,400, সেলস কত টাকা 63,60,000, আর ব্র্যাকেটে বলা আছে সেলসের 12,000 রেফ্রিজারেটরস, অর্থাৎ 12,000 রেফ্রিজারেটর বিক্রি করেছে, তার মূল্য হলো 63,60,000। তারপরে বলা আছে ইনভেন্টরিজ ডিসেম্বর 31, 2006, মানে কী কী এগুলো সমাপনীগুলো কী ফিগারগুলো রয়েছে, 3টে ফিগার রয়েছে। একটা হলো ম্যাটেরিয়ালস, একটা হলো ফিনিশ গুডস, আর পরে বলা হচ্ছে এখানে নো আনফিনিশড ওয়ার্ক অন হ্যান্ড। তাহলে ম্যাটেরিয়ালস কত 1,50,000, আর পরে বলা হচ্ছে কি ফিনিশ গুডস 500 রেফ্রিজারেটর। এর কিন্তু টাকা এখানে দেওয়া নাই, আমাদের টাকাটা বের করে নিতে হবে ক্যালকুলেশন করে। রিকোয়ারমেন্ট রয়েছে হলো কত 4টা, যা আমাদের করতে হবে। প্রথমটা কি অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড, মানে ওই সময়ের আয় বিবরণী তৈরি করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে দি নাম্বার অফ ইউনিটস ম্যানুফ্যাকচার বা প্রোডাকশান, কত সংখ্যক ইউনিট তৈরি করা হয়েছে বা উৎপাদন করা হয়েছে বা কতটা ফ্রিজ উৎপাদন করা হয়েছে তার সংখ্যা। তারপরে বলা হয়েছে 3 নম্বরে দি ইউনিট কস্ট অফ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার, এই রেফ্রিজারেটরের ইউনিট কস্ট কত সেটা বের করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে দি গ্রস প্রফিট অ্যান্ড দ্য নিট প্রফিট পার ইউনিট সোল্ড, অর্থাৎ প্রতি ইউনিট বিক্রির জন্য তার মোট মুনাফা কত এবং নিট মুনাফা কত সেটাও কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হয়েছে কত অনুযায়ী আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 1 তোমরা লক্ষ্য করো, তার সমাধানটা এখানে ডিসপ্লেতে শো করা হয়েছে। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে আনামিকা লিমিটেড বাংলাদেশ, ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, ফর দ্য 6 মান্থ এন্ডেড ডিসেম্বর 31, 2006। আচ্ছা, কী প্রথমে লক্ষ্য করো, প্রথমে কী লেখা রয়েছে সেলস কত, প্রদত্ত প্রশ্নে উল্লেখ ছিল 63,60,000। তারপরে কী লেখা রয়েছে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস কত 2,50,000, প্রদত্ত প্রশ্নে উল্লেখ ছিল, প্লাস ম্যাটেরিয়াল পারচেস যা ক্রয় করেছে 20,82,500, যোগ করলে কত হয় 23,32,500, মাইনাস হলো ক্লোজিং ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস 1.5 লক্ষ টাকা। যদি আমরা বাদ দিই তাহলে বের হয় 21,82,500। এই টাকার নাম কি, এই টাকার নাম হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজুম। অর্থাৎ মনে রাখতে হবে বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস ইনভেন্টরি মাইনাস হলো ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। তারপরে কি আসবে প্লাস হলো ডিরেক্ট লেবার কত, Commerce TV subscribe now. Commerce TV subscribe now. তো 20,50,000
তাহলে যদি আমরা যোগ করি তাহলে আসে হলো 82,32,500। এই টাকার নাম কি? প্রাইম কস্ট। কারণ হলো যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমের সঙ্গে যাবতীয় ডিরেক্ট এক্সপেন্স যোগ করলে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়টা বের হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারপরে কী লেগেছে তোমরা লক্ষ্য করো, ফ্যাক্টরি ওভারহেড কত? 8,70,100। তাহলে 42,32,500 সঙ্গে 8,70,100 যোগ করলে কত হয়? 51,02,600। তাহলে এই ফিগারের নাম কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। শিক্ষার্থী বন্ধুরা, ফ্যাক্টরি ওভারহেড হিসেবে অনেকগুলো নাম থাকে, কিন্তু এখানে সে ধরনের কোনো নাম নেই, সরাসরি ফ্যাক্টরি ওভারহেডের টাকা যা দেওয়া রয়েছে সেটাই কিন্তু বসানো রয়েছে। আচ্ছা এবার আমরা কি করব? এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের পরে যোগ করব হলো ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস কত? 41,150 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এটা আমাদের বের করে নিতে হবে। এক টাকা কত পাচ্ছি? 2,05,750। তাহলে এটা যদি বাদ দিই তাহলে আসে আমাদের 49,38,000। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ফিগারের নাম কি? এই ফিগারের নাম হলো কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপরে সেলস থেকে যদি আমরা 49,38,000 বাদ দিই তাহলে ফিগার আসে হলো 14,22,000। এটাই হলো কি? গ্রস প্রফিট, অর্থাৎ এ মাইনাস বি। উপরে ছিল সেলস এ হিসাবে আর কস্ট অফ গুডস ছিল হলো বি ভাবে চিহ্নিত করা হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা গ্রস প্রফিটটা পেয়ে গেছি 14,22,000। এবারে আমরা কি বের করব? নেট প্রফিটটা বের করব। তাহলে কি করতে হবে? লেস হলো টোটাল কমার্শিয়াল এক্সপেন্স কত, এটা আমাদের সিরিয়াল করে বের করে নিতে হবে। লেস কমার্শিয়াল এক্সপেন্স কত? সেলিং এক্সপেন্স কত? 4,28,000। আর জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? 4,83,000। এটা যোগ করলে হয় 9,11,000। তাহলে 14,22,000 থেকে আমরা যদি এই ফিগারটা বাদ দিই তাহলে পাচ্ছি আমরা হলো 5,11,000। এই ফিগারের নামটা হলো নেট প্রফিট। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রদত্ত প্রশ্ন অনুযায়ী রিকোয়ারমেন্ট 2 এর কাজ করব। রিকোয়ারমেন্ট 2 এ কী বলা ছিল যে নাম্বার অফ ইউনিটস ম্যানুফ্যাকচার্ড কত তা বের করতে হবে। তো লক্ষ্য করো, রিকোয়ার 2 লেখা রয়েছে। এখানে কি লেখা রয়েছে? কম্পুটেশন অফ নাম্বার অফ ইউনিটস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ কী পরিমাণ ইউনিট উৎপাদন হয়েছে তার সংখ্যাটা এখানে আমরা নির্ণয় করছি। তাহলে কী সূত্র প্রয়োগ করা রয়েছে লক্ষ্য করো তোমরা। প্রথমে লেখা রয়েছে ক্লোজিং ইনভেন্টরি কত? 500 ইউনিট প্লাস সেলস ইউনিট কত? 12,000 ছিল রেফ্রিজারেটর। লেজ হলো ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং ইউনিট কত ছিল? 100 ইউনিট। তাহলে এখানে আমরা যদি বাদ দিই তাহলে আসে হলো 12,400 ইউনিট। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড ইউনিট বা প্রোডাকশান ইউনিট। শিক্ষার্থী বন্ধুরা, পরে আমরা রিকোয়ারমেন্ট 3 আসি। রিকোয়ারমেন্ট 3 আমাদের কী চেয়েছিল? ওখানে চেয়েছিল যে ইউনিট কস্ট অফ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার্ড। তাহলে রেফ্রিজারেটর উৎপাদন ব্যয় কত ইউনিট অনুযায়ী আমরা বের করছি। লক্ষ্য করে সূত্র প্রয়োগ করা রয়েছে। কী লেখা রয়েছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ডিভাইডেড হলো ইউনিটস প্রোডিউসড। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত? আমরা যে কস্ট শিটটা করলাম, নেট প্রফিট বের করলাম, ওই শিটে লেখা রয়েছে। টাকাটা পেয়ে গিয়েছি 51,02,600। ওখান থেকে টাকাটা আনতে হবে, ভাগ হলো ইউনিটস প্রোডিউস কত বা প্রোডাকশন ইউনিট কত। এই যে আমরা রিকোয়ার 2 বের করলাম, 12,400 ভাগ দিই তাহলে আসবে হলো 411 টাকা 50 পয়সা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি হলো রিকোয়ারমেন্ট 4 এ। ওখানে কী এসেছিল? ওখানে বলেছিল যে গ্রস প্রফিট পার ইউনিট সোল্ড আর নেট প্রফিট পার ইউনিট সোল্ড। তাহলে গ্রস প্রফিট পার ইউনিট সোল্ডটা কীভাবে বের করব? লক্ষ্য করে সূত্র প্রয়োগ করা রয়েছে। গ্রস প্রফিট পার ইউনিট সোল্ড সমান গ্রস প্রফিট প্লাস গ্রস প্রফিট ভাগ হলো ইউনিট সোল্ড। তাহলে গ্রস প্রফিট কত? 14,22,000 ভাগ হলো ইউনিট সোল্ড কত? 12,000 ইউনিট। তাহলে ভাগ করলে আসে হলো 118 টাকা 50 পয়সা। শিক্ষার্থী বন্ধুরা, এবার বের করবো হলো নেট প্রফিট পার ইউনিট সোল্ড কত? নেট প্রফিট ডিভাইডেড হলো ইউনিট সোল্ড। তো নেট প্রফিট কত বের করেছি আমরা পূর্বে? 5,11,000 ভাগ হলো ইউনিট সোল্ড কত? 12,000 ইউনিট। তাহলে আসবে হলো 425 টাকা 425.833 টাকা।
Commerce TV. Subscribe now.